যে সামরিক সচিব এবং প্রধানমন্ত্রী এবং যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তাদের একটা সিকিউরিটি কাউন্সিল বা সিকিউরিটি সেল আছে বা মিটিং হয় মাঝে মাঝে, সেই জায়গা থেকে কিন্তু আদেশগুলি নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছাতো। সেগুলো জানার দরকার, খুবই জরুরি হয়েছে। এটা যত দিন যাবে তত এগুলি ধ্বংস করার চেষ্টা হবে। সুতরাং এখনই সময় এই জিনিসগুলি বের করা। আমরা শুনেছি যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় এখানেও কিন্তু বেপরোয়া ভাবে সেই জিনিসগুলি ব্যবহার করা হয়েছে। এবং কোন একজন সামরিক কর্মকর্তা তো বলেছেন মিটিং এ যে তার স্ত্রী যখন এই ঘটনা সে যখন গুলি চালাচ্ছে বা সে যখন কমান্ড করছে, তার স্ত্রী বলেছে তখন তাকে দেখতে খুব স্মার্ট লাগছে। এই যে উপহাস, এদের বিচারের আওতায় আনতে হবে। দেখেন এইখানে তো প্রতীকী নাম আয়নাঘর, এবং এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এবং ডিজিএফ এর হেডকোয়ার্টারের আশেপাশে বা নিচে। এইভাবেই মোটামুটি আন্দাজ করা যায় যারা ফিরে এসছেন তাদের কথাবার্তার ভিতর দিয়ে। বিশেষ করে কর্নেল হাসিন তো খুব স্পষ্টভাবে কথা বলেছেন। আর এই ধরনের গোপন বন্দিশালা কিন্তু শুধুমাত্র যে একটি তা না, এইটি র্যাব 1-এ ছিল, তারপর বিভিন্ন র্যাবের যে অফিসগুলো সেখানে ছিল, অনেকগুলো জায়গায় আছে। তো এর বাইরে ডিবির আছে, ডিবির এই ধরনের গোপন বন্দিশালা আছে। তো এগুলো সবকিছুই এখন উচিত প্রকাশ করা, কারণ এইটাই সময় যে কোনো রাজনৈতিক দল যেহেতু সরকার গঠন করেননি, সরকার গঠন করেছেন বাংলাদেশের স্বনামধন্য মানুষরাই, যাদের উপর আমরা আস্থা রাখতে চাই যে তারা অন্তত পক্ষে তাদের এই সময়কালে তারা ইমিডিয়েট ঘোষণা দেখ, এই বাহিনীগুলির সাথে বসতে পারেন, বসে ঘোষণা দেখ যে কতগুলো গোপন বন্দিশালা তারা আছে এই বাহিনীগুলোর কাছে, তাদের তাদের এখতিয়ারে, সেগুলি ঘোষণা করে দেখ কতজন মানুষ এখন পর্যন্ত তাদের কাছে আছে, সেটা তারা ঘোষণা করুক। তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের হেফাজতের বাইরে জানা নেই, তারা হয়তো ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন বা হত্যা করা হয়েছে, অথবা অন্য কোনো ঘটনা হতে পারে। কিন্তু তাদেরকে এটা প্রকাশ করতে হবে, কারণ এটা প্রকাশ করার জন্য কিন্তু রকেট সায়েন্সের দরকার নেই। কারণ কে কোন সময়, আমরা তো জানি কে কোন সময় গুম হয়েছেন, সেই সময় সেই এলাকায় এবং হেডকোয়ার্টারে কারা জড়িত ছিলেন, র্যাবের এবং ডিজিএফআই কারা ছিলেন, আমরা তো খুব সহজে, পুলিশের ওই এলাকায় কারা ছিল, আমরা কিন্তু একটা জিনিস জানি, নিয়ম অনুযায়ী পুলিশের এখতিয়ারাধীন এলাকায়, থানা এলাকায় কেউ অপারেশন করতে গেলে থানাকে অবহিত করতে হবে। এবং দুর্ভাগ্য হচ্ছে থানাকে অবহিত করেছে কি করে নাই জানি না, তবে কেউ যদি মামলা বা অভিযোগ নিয়ে থানায় যায় যে আমার ছেলেকে উঠিয়ে নিয়েছে র্যাব বা ডিজিএফআই বা ডিবি, সেই কথাটি কিন্তু লিখতে দিত না থানা। ফলে এই জায়গাটা খুব স্পষ্ট যে রাষ্ট্রীয় বাহিনী যুক্ত থাকার কারণেই থানা ওই কথাটি লিখতে দিত না। এখন সময় এসছে এই জিনিসগুলি বের করা। এটার জন্য খুব যে বেশি সময় লাগবে আমি মনে করি না। প্রথম হচ্ছে এই কুঠারি এই গোপন বন্দিশালাগুলি সরকার পরিদর্শন করুক, প্রথম তাদের কাছ থেকে নাম জানার চেষ্টা করুক যে কোথায় কত ক্যাপাসিটি ছিল, কতজন রাখা হয়েছে, কারণ এর একটা তো হিসাব নিকাশ আছে, এর একটা খাবার দাবারের ব্যবস্থা ছিল, এর একটা আপনার প্রহরী ছিল, জেলে যেরকম একটা হিসাব থাকে এতজন কয়েদি আছে, এখানেও তো হিসাব আছে। অবশ্যই এখানে অপারেশনের বিভিন্ন টিম ছিল, সেই টিম কারা পরিচালনা করতো, কারা গাড়ি নিয়ে বের হইতো, কয়টার সময় বের হয়েছে, সেই গাড়ি কখন ফিরছে, সেই গাড়ির উদ্দেশ্য কি ছিল, এগুলি অস্পষ্টতা থাকলেও কিন্তু এগুলি থাকবে। যদি কিছু জিনিস গোপন করার সিস্টেমও তাদের থাকে, তারপরও কিন্তু গেটের থেকে বাইর হইলেই তো তাদের নাম্বার লেখা থাকার কথা। বেসরকারি গাড়ি নিয়ে থাকলে কোন কোন জায়গা থেকে তারা গাড়ি ভাড়া নিত, কোন টিম এই কাজগুলো করত, এখানে যদি ব্যক্তি বিশেষ করে থাকে সেটাও বেরোবে, রাষ্ট্রের মদদে যদি হয়ে থাকে সেটাও বেরোবে। কারণ এটা খুব স্পষ্ট যে সামরিক সচিব এবং প্রধানমন্ত্রী এবং যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তাদের একটা সিকিউরিটি কাউন্সিল বা সিকিউরিটি সেল আছে বা মিটিং হয় মাঝে মাঝে, সেই জায়গা থেকে কিন্তু আদেশগুলি নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছাতো। সেগুলো জানার দরকার, খুবই জরুরি হয়েছে। এটা যত দিন যাবে তত এগুলি ধ্বংস করার চেষ্টা হবে। সুতরাং এখনই সময় এই জিনিসগুলি বের করা। এখনই সরকারের উচিত একটা স্বাধীন তদন্ত কমিশন ঘোষণা করে দেওয়া, যারা গত 15-16 বছরে এই ধরনের ঘটনা যা ঘটেছে সেটা অনুসন্ধান করবে। এবং আরেকটা তদন্ত কমিশন হওয়া দরকার, সেটা হচ্ছে জুলাই আগস্টে যা ঘটনাগুলি ঘটেছে এইটার ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা, কারা দায়ী, কি ব্যবস্থা, কোথায় আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা বেপরোয়া ভাবে বর্বর ভাবে মানুষ হত্যা করলো। একেবারে গণহত্যার যে ডেফিনেশন সেইটার পরিষ্কার যে এইখানে পরিকল্পিতভাবে রাষ্ট্রের মদদে একটি
বিক্ষুব্ধ মানুষকে হত্যা করার জন্য তারা এই কাজ এইভাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এইখানে তো মানে ভয় পাবার কোনো কারণ নাই, বা এখানে পিছিয়ে পড়ার কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ থাকার সুযোগ নাই। তারপরে হেলিকপ্টার ব্যবহার হয়েছে। প্রধানমন্ত্রী যখন বলেন যে হেলিকপ্টার আমি আগুন নিভানোর জন্য পানি দিয়েছি, এই যে মিথ্যাচার, কোন জিনিসকে তিনি গোপন করতে চেয়েছেন? সাধারণ মানুষকে তিনি বাড়ির ভিতরে হত্যা করেছেন, হেলিকপ্টারের মাধ্যমে গুলি করা হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে ওনারা বলছেন সাউন্ড গ্রেনেড। আসলে কি ঘটনা, কোন ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, এগুলি তো ডেড বডিগুলির মার্ক দেখলেই তো সেনা স্পেশালিস্ট যারা আছেন তারা বলতে পারবেন। আমরা শুনেছি যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, এখানেও কিন্তু বেপরোয়া ভাবে সেই জিনিসগুলি ব্যবহার করা হয়েছে। এবং কোন একজন সামরিক কর্মকর্তা তো বলেছেন মিটিং এ যে তার স্ত্রী যখন এই ঘটনা সে যখন গুলি চালাচ্ছে বা সে যখন কমান্ড করছে, তার স্ত্রী বলেছে তখন তাকে দেখতে খুব স্মার্ট লাগছে। এই যে উপহাস, এদের বিচারের আওতায় আনতে হবে। কারণ মনে রাখতে হবে জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সামরিক বাহিনী বলেন, যে বাহিনী বলেন, তার সবচেয়ে বড় শক্তি যে জনগণ, এইবার অন্ততপক্ষে তারা বুঝেছেন। আচ্ছা, এই যে আয়নাঘরের ব্যাপারটাতে আমরা যদি আসি, মানে সিম্বলিক অর্থে আয়নাঘর যেটা, তারেক সিদ্দিকীর কথা অনেক সময় শোনা যায় এটা রূপকার, এবং জিয়াউল আহসান যিনি আজকে রিমান্ড করা হয়েছে এবং আদালতে তোলার পরে উনি বলে হয়েছে আয়নাঘর বলে, মানে আয়নাঘরের রূপকার উনি না, বরং উনি আয়নাঘরের শিকার। আয়নাঘরে ওনাকে 5 আগস্টের পরে 8 দিন রাখা হয়েছে। তো খুবই সুন্দর কথা, ওনাকে জিজ্ঞাসাবাদ করে আয়নাঘরের অবস্থান জেনে নেওয়া হোক। উনি রূপকার না হন, উনি যেহেতু নিজে বলছেন আমি আয়নাঘরে ছিলাম 5 তারিখের পর, ঠিক আছে, উনি রাজসাক্ষী হন না কেন, উনি বলুক আমাদের কাছে। শত শত মায়ের কান্না থামানোর জন্য অন্ততপক্ষে তার বলা উচিত। উনি জড়িত কি জড়িত না এটা ইনভেস্টিগেশনে বেরোবে। আমি এই মুহূর্তে ওনাকে ব্লেম দিতে চাচ্ছি না। অনেক ঘটনা আছে যে ঘটনায় ওনার নাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসছে, এটা তদন্ত করলে অনেক বেরিয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে উনি যখন আদালতে দাঁড়িয়ে এই কথা বলেছেন, কারণ আমরা তো চাই না আর আয়নাঘর একদিনের জন্য থাকুক, এটা আমরা কেউ চাই না। ওই বর্বরতা আমার শত্রুর বিরুদ্ধে প্রয়োগ হোক, এটা আমি চাই না। এবং সে আয়নাঘরে একদিন কাটানো তো অনেক বিভৎসকর মুহূর্ত, সেখানে বছরের পর বছর যেই স্বৈরাচার হাসিনা যেটা ব্যবহার করেছে, সেটা কেন আজকের অবস্থায় আমরা ব্যবহার করব? ওইটাকে পরিত্যক্ত করার জন্যই তো আজকের আন্দোলন। কিন্তু 5 তারিখ থেকে আজকে 16 তারিখ, আমরা 10 দিন তো পার হয়ে গেল। আমার কথা হচ্ছে কোন অবস্থাতে আয়নাঘরের অস্তিত্ব থাকা উচিত না। যদি জিয়াউল আহসানকে এরকম জায়গায় রেখে থাকে এবং ওই সময় যদি বিনা রেজিস্ট্রেশনে যদি তাকে আটক রাখা হয়ে থাকে, সেটাও তদন্ত হওয়া দরকার। কারণ আর দেশটাকে পিছনে ফেরানো যাবে না, ফেরানো উচিত না।